দুইটা। হ্যাঁ, দুইটা কবিতা পড়ে ফেলেছি অলরেডি, কিন্তু রেকর্ড দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, এটা পড়ে নাও। আচ্ছা, সামারিটা পড়বা, আর সাথে এখানে কি কি আছে, জেনেরিক ফর্ম আছে, এটা কিন্তু একটা সনেট। থিম তো পারবা, প্যাট্রিয়টিজম, টোনটাও বুঝবা, ফিগার অফ স্পিচ, এখানে ফিগার অফ স্পিচটা একটু দেখবা আজকে, হ্যাঁ। আর হচ্ছে টেক্সচুয়াল কোশ্চেন কি, হোয়াট কন্ডিশন অফ ইংল্যান্ড ডু ইউ ফাইন্ড ইন দিস পয়েম, প্যাট্রিয়টিক জিল কীভাবে প্রকাশ করানো হয়েছে। হ্যাঁ, আর ফিগার অফ স্পিচ, এই দুটো পড়বা, সামারিয়ান ফিগার অফ স্পিচ এখন পড়বার, বাকিগুলো কিন্তু বাড়িতে পড়ে নিবা সবাই। জি স্যার। হ্যাঁ, একটু ফিগার অফ স্পিচগুলো পড়ে নাও, পড়ে নিয়ে বলবা। স্যার, সামারি আর ফিগার অফ স্পিচ। হ্যাঁ, স্যার এটা সামারি এরকম না, মানে ইংল্যান্ড অতীতে ভালো ছিল, বর্তমানে মানে দুর্নীতিতে ভরে গেছে এরকম। হ্যাঁ, হ্যাঁ। স্যার পড়ছি। পড়ছো ফিগার অফ স্পিচ, পড়ছো? জি স্যার, দুইটাই পড়ছি। জি স্যার। আচ্ছা, এরপরে এই কবিতাটার কত মডেল একটু দেখো তো, আমি তো খুঁজে পাচ্ছি না। আই ওয়ান্ডার থ্রু ইস চার্টার স্ট্রিট। 5 নম্বর স্যার। 5 নম্বর। আচ্ছা, আমি পিছনে খুঁজতেছি। জি 5, 5। আচ্ছা, একই সেন্সের কবিতা, ঠিক আছে এই দুটা। এইটা, এটার কবিতার নাম হচ্ছে লন্ডন। ওটা ছিল লন্ডন 1802, ঠিক আছে তো। আর এটা হচ্ছে লন্ডন উইলিয়াম ব্লেকের। আর ওটা ছিল উইলিয়াম, কার, উইলিয়াম পড়ছো? ওয়ার্ডসওয়ার্থের। তো এখানেও আমরা দেখি, এখানেও সেই লন্ডন বা ইংল্যান্ড নিয়ে কথা বলা হয়েছে। এখানে কবি বলতেছে কি, আমি যখন, মনে করো আমরা ঢাকা শহরে যাই, বলছে ঢাকা শহরের রাস্তা দিয়ে যখন হাঁটি ঘুরি, তখন মানুষের মুখের দিকে তাকিয়ে কারোর মধ্যে আমি সুখ দেখতে পাই না, ঠিক আছে। সবার মধ্যে এক ধরনের কেমন জানি দুঃখ, কষ্ট, দুর্বলতা, হ্যাঁ, এটা যেন আমি মার্ক করি। মানে
মানুষ এখানেও সেই দেখো হ্যাপিনেস নাই, হ্যাঁ, সবার মধ্যে দুর্নীতি, সবার মধ্যে টেনশন, তার মধ্যে জাগতিক একটা ঝামেলা, উৎসুকতা, এই কথা বলছে। আই ওয়ান্ডার থ্রু ইচ চার্টার স্ট্রিট নিয়ার হোয়ার দ্য চার্টার্স টেমস ডাস ফ্লো। এটা দিয়ে কি বলছে? আই ওয়ান্ট টেমস, তাই তো। চার্টার্ড মানে কি? চার্টার্ড মিনিং, হ্যাঁ, দেখো চার্টার্ড মানে কি বলছে, যে কোনো সিটি, কোম্পানি, ইউনিভার্সিটি অর আদার বডি ফাউন্ডেড অর হ্যাভিং ইটস রাইট প্রিভিলেজ এস্টাবলিশ বাই মিনস অফ আ চার্টার। চার্টার মানে কি? বিশেষ একটা, তাই তো, বিশেষ সুবিধা দিয়ে, যেমন হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, তাই তো, বা হচ্ছে অন্যান্য যে সকল প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো নিজস্ব একটা আইন দিয়ে তৈরি, হ্যাঁ, তো এরকম যে আইনের মাধ্যমে শুধু তারাই চলতে পারবে, ঠিক আছে তো। দেখো চার্টার মানে কি? জি স্যার, এটা মানে কি স্বায়ত্তশাসিত বোঝাচ্ছে। স্বায়ত্তশাসিত সনদ দ্বারা, হ্যাঁ, দেখো মানে বিশেষ আদেশে তৈরি, বিশেষ প্রয়োজনে তৈরি, ঠিক আছে, এরকম বোঝাতে ব্যবহার করা হয়। হ্যাঁ, দেখো চার্টার মানে কি? সরকারি সনদ হলো রাষ্ট্রের জারিকৃত একটি দলিল, যা একটি প্রতিষ্ঠান বা গোষ্ঠী বা অন্য কোনো অঙ্গ সংগঠন কীভাবে গঠিত হবে সে শর্তাবলী এবং অধিকার সুবিধা বর্ণনা থাকে। এখানে কী কী সুবিধা থাকবে, তারা কী কী অধিকার বোধ করবে, তাই না, মানে এরকম আর কি বিষয়টা। তাই বলা হচ্ছে আমাদের এখানে কি বলছে? চার্টার্ড স্ট্রিট, মানে স্ট্রিটগুলো যেমন চার্টার্ড, মানে এখানে বিশেষ মানুষের জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত স্ট্রিট। একইভাবে এই লন্ডন শহরের পাশ দিয়ে যে টেমস রিভার বয়ে গেছে, তাই তো, সেই টেমস রিভারটাও হচ্ছে চার্টার্ড, মানে এটা অন্যান্য রিভার থেকে একটু বিশেষ, হ্যাঁ, কি কি অর্জন করে? সুবিধা ভোগ করে, তাই না, এটা যত্ন নেওয়া হয়, এটা প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ চলে, এরকম একটা বিষয় আছে না, যে জাতীয় কিছু বিষয় আছে না আমাদের, ওরকম এটাও এই টেমস রিভার যেখানে বয়ে। তাই বলছে আমি যখন প্রত্যেকটা চার্টার স্ট্রিটে হাঁটি, যে স্ট্রিটটা কোথায় অবস্থিত, যেখান দিয়ে চার্টার্ড টেমস রিভার বয়ে গেছে, সেই হাঁটতে হাঁটতে যখনই আমি মার্ক করি, দেখো মার্ক ইন এভরি ফেস আই মিট, এবং ওই হাঁটতে হাঁটতে যে সকল ফেসের সাথে বা যে কোনো মানুষের সাথে আমার দেখা হোক না কেন, আমি যখন তাদের মুখের দিকে তাকাই, আমি কি দেখতে পাই? মার্কস অফ উইকনেস অ্যান্ড মার্কস অফ ও, তাই তো, আমি তাদের মধ্যে এক ধরনের দুর্বলতা, এক ধরনের দুঃখ, কষ্ট আমি সবসময় দেখতে পাই। দেখো এখানে কোন শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে? বলে একদম লো শ্রেণীর নাকি সুবিধাপ্রাপ্ত শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে বলতো? সুবিধাপ্রাপ্ত। হ্যাঁ, কারণ চার্টার্ড মানেই হচ্ছে বিশেষ সুবিধা। যেমন ঢাকা শহরে কিছু রাস্তা আছে না, যে রাস্তাতে রিক্সা চলতে পারবে না, শুধু মাইক্রো গাড়ি চলবে বিশেষ মানুষদের জন্য, হ্যাঁ, এটা আছে না? জি স্যার। দেখো বলছে কি, দেখো যে দ্য ফ্রেজ আই ওয়ান্ডার্ড সাজেস্ট আ সেন্স অফ কনস্ট্রেইন্ট অ্যান্ড ল্যাক অফ ফ্রিডম। আর যেখানে নিয়ম দিয়ে করা, যেটা নিয়ম দিয়ে করা, সেখানে কি মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে বলো তো? না স্যার। না স্যার। তাই বলছে দ্য ওয়ার্ড চার্টার্ড ইন্ডিকেটস দ্য স্ট্রিটস আর ওন্ড অ্যান্ড কন্ট্রোলড বাই ইন্ডিভিজুয়ালস অর এন্টিটিস। হ্যাঁ, লিমিটেড করা এদের, হ্যাঁ, নিয়ন্ত্রিত, লিমিটিং দেয়ার ন্যাচারাল স্টেট অ্যান্ড দ্য ফ্রিডম অফ মুভমেন্ট উইদিন দেম। হ্যাঁ, সবাই সেখানে যেতে পারবে না, হ্যাঁ, নির্দিষ্ট কিছু মানুষের জন্য নির্দিষ্ট সময় চলতে পারবে। হ্যাঁ, that was the verb wander implies a sense of aimlessness and free movement, suggesting the speaker is not following a specific path or purpose. Each charter street, chartered signifies that the streets are not simply open to all but are governed by some form of legal documents and ownership limiting access and control. This implies that the streets are not free and open but are restricted by ownership and control. কম্বাইন মিনিংস কি দেখো, হ্যাঁ, এটা দুটার মিনিং হলো কি? ক্রিয়েটস আ সেন্স অফ ফিলিং ট্র্যাপড উইথ অ্যান রিজিড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। যেমন আমেরিকা, ইংল্যান্ডের কথা শুনলে কি আমরা স্বাধীন দেশ মনে করি, না সবসময় নিয়ন্ত্রিত একটা দেশ মনে করি বলো? নিয়ন্ত্রিত। হ্যাঁ, মানে সেখানে তুমি যদি গাড়ি চালাও তাও নিয়ন্ত্রিত, তুমি যদি রাস্তা দিয়ে হাঁটো সেটাও নিয়ন্ত্রিত, তুমি যদি ময়লা ফেলো তাও সে নিয়ন্ত্রিত। হ্যাঁ, তোমার কখন জরিমানা হয়ে যাবে, কখন ব্যাংক থেকে জরিমানা কেটে নিবে তুমি জানবে না, মানে সব কিছু একটা কি বলবো গণ্ডিবদ্ধতার মধ্যে, যেটা আমাদের বাংলাদেশে অন্তত নেই। আমরা যেখানে সেখানে থুতু ফেলতে পারি নাকি, যেখানে সেখানে ময়লা ফেলতে পারি, ঘরের জানালা দিয়ে ময়লা বাইরে রাস্তার উপর ফেলতে পারি নাকি, হ্যাঁ, পারি না? এতে একটা আনন্দ জি আছে স্যার। নাকি, একটা আনন্দ আছে, হ্যাঁ, একটা মজা আছে, যে কে আবার জি নিচে স্যার। জানালা দিয়ে টুক করে ময়লাটা
রাস্তার উপর ফেলে দিলাম। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে চিপসটা খাইতেছিলাম, দিলাম রাস্তা, গাড়ির জানলা থেকে রাস্তায় ফেলে দিলাম। এই যে একটা ফ্রি, হ্যাঁ, সেই ফ্রিডম কি এখানে বোধ করা যাবে? তো যাই হোক, তাই বলছে, বলছে হোয়ার ইভেন দ্য অ্যাক্ট অফ ওয়াকিং ফ্রিলি ইজ নট পসিবল, এমনকি হাঁটাটাও কি বলে ফ্রি না। তারপর দ্য স্পিকার ইজ নট ওয়ান্ডারিং ফ্রিলি ইন দ্য ন্যাচারাল সেন্স বাট রাদার উইদিন আ কনফাইন্ড অ্যান্ড রেস্ট্রিক্টেড স্পেস, হাইলাইটিং দ্য ল্যাক অফ ফ্রিডম অ্যান্ড দ্য অপ্রেসিভ নেচার অফ দ্য সোসাইটি। হ্যাঁ, মানে সব কিছু কন্ট্রোল, আর যত জীবন কন্ট্রোল সব তত কি হ্যাপিনেস, না সবসময় ভয় বা আতঙ্কের কাজ করে মানুষের মধ্যে? বলো তো, সবসময় কি কাজ করবে? আতঙ্ক কাজ একটা করবে। ভয়, একটা আতঙ্ক কাজ করবে, তাই না? হ্যাঁ, একটা ভয়, একটা আতঙ্ক কাজ করবে। ওকে, তাই বলছে ইন এভরি ক্রাই অফ এভরি ম্যান, বলছে প্রত্যেকটা মানুষের চিৎকারে, ইন এভরি ইনফ্যান্টস ক্রাই অফ ফিয়ার, এবং প্রত্যেকটা বাচ্চা ভয়ে যখন চিৎকার করে, সে প্রত্যেকটা চিৎকারে, ইন এভরি ভয়েস, প্রত্যেকটা কণ্ঠস্বরে, প্রত্যেকটা ব্যানে, ব্যান মানে কি নিষেধাজ্ঞায়, দ্য মাইন্ড ফোর্স মিনাকলস আই হেয়ার। মাইন্ড ফোর্স মেনাকল মানে বুঝো? শিকল বা শিকল, হাত তাই তো? খড়াল। হ্যাঁ, দেখো, হাত কড়া বা শিকল, তাই তো, যেটা দিয়ে কি করা হয়, মানুষকে জেলে বন্দি করা হয় বা ধরে নিয়ে যাওয়া হয়, আটক করা হয়, যে এরকম, এটা হচ্ছে কি হাত কড়া বা মেনাকলস। এই যে, তা মনে হয় যেন এটা মাইন্ড ফোর্স কেন বলা হয়েছে বলো তো? মাইন্ড ফোর্সড, এটা কামার সেলাই তৈরি করা হয়নি, এটা কামারের তৈরি মেলাকল নয়, এটা কিসের মেনাকল? এটা মনের তৈরি, ঠিক আছে তো? এটা হচ্ছে কার তৈরি? মনের তৈরি মেনাকল বা হাত করা, ঠিক আছে তো? আমাদের মনই স্বাধীন না। তারপরে দেখো, আ মেটাফোর ফর দ্য মেন্টাল অ্যান্ড ইমোশনাল রেস্ট্রিকশন, হ্যাঁ, এখানে দ্যাট পিপল ইমপেজ অন দেমসেলভস অ্যান্ড আর সাবজেক্টেড বাই সোসাইটি। হ্যাঁ, মানে অটোমেটিক আমরা কি হয়ে গেছি? লিমিটেড হয়ে গেছি আমরা, মাইন্ড ফোর্স মেনাকল পড়ে ফেলেছি। দিস মেনাকলস হুইচ আর নট ফিজিক্যালি চেইন বাট মেন্টাল কনস্ট্রেন্ট লিমিট ফ্রিডম, দেখো, ক্রিয়েটিভিটি অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ইমাজিন আ বেটার ওয়ার্ল্ড। দ্য ফ্রেজ সাজেস্ট দ্যাট পিপল আর ট্র্যাপড বাই দেয়ার ওন থটস, বিলিভস অ্যান্ড সোশিয়েটাল নর্মস, হিন্ডারিং দেয়ার অ্যাবিলিটি টু ব্রেক ফ্রম অপারেশন। হ্যাঁ, এভাবে দেখানো হয়েছে, কি বুঝতে পেরেছ? তাহলে মানুষ এখানে নিজের মন থেকে নিজেই কি পরাধীন। বলছে হাউ দ্য চিমনি সুইপার ক্রাই এভরি ব্ল্যাকেনিং চার্চ অ্যাপলস। চিমনি সুইপার বুঝো? হোয়াট ইজ চিমনি সুইপার? চিমনি বুঝো? ওই যে বললাম যে বাসার উপরে চিমনি থাকে, দেখবা জি স্যার। ইংল্যান্ড আমেরিকাতে ঠান্ডা দেশগুলোতে যেখানে ফায়ার প্লেস থাকে রুমে রুমে, সেখানে এরকম চিমনি থাকে। হ্যাঁ, আর এই চিমনিতে ধোঁয়াতে কি হয়ে যায়, অনেক সময় আটকে যায়। তখন এই চিমনিতে ছোট বাচ্চা নামিয়ে পরিষ্কার করতে হয়, কারণ বড় মানুষের ভিতরে ঢুকতে পারে না। দেখো, এই যে ছোট বাচ্চাকে কি কি করা হচ্ছে, মাজায় দড়ি বেঁধে, এই যে একজন অলরেডি নামিয়ে দিয়েছে, হ্যাঁ, একটা বাচ্চাকে এর ভিতর নামিয়ে দিয়ে দিয়েছে, ওই বাচ্চাটা এখন কি কি করবে, চিমনিটা এই যে পরিষ্কার করবে। বুঝতে পেরেছো? তাহলে কি কষ্ট না? তাহলে চিমনি, এই যে দেখো, এই যে চিমনি, এই চিমনির ভিতরে ঢুকে তাকে চিমনিটা পরিষ্কার করতে হবে। এই যে দেখো, একটা বড় মানুষের সাথে একজন ছোট মানুষ আছে, এই যে দেখো, বড় মানুষের সাথে ছোট মানুষ আছে, কি বুঝতে পেরেছো? এই যে দেখো, এই যে চিমনির ভিতরে হয়তো পরিষ্কার করতেছে। তাহলে বলতেছে চিমনি সুইপাররা জি স্বাধীন না, ছোট বাচ্চা, কিন্তু তাদেরকে কি করতে হচ্ছে, তাদেরকে এই পরিশ্রমগুলো করতে হবে। বলছে হাউ দ্য চিমনি সুইপার্স ক্রাই এভরি ব্ল্যাকেনিং চার্চ অ্যাপালস, মানে কি চার্চকে ব্ল্যাকেনিং বলতেছে কবি। চার্চকে কেন ব্ল্যাকেনিং বলা হলো বলো? হুম, কারণ কি? চার্চ কি, চার্চ বলে কি, চার্চ কি বলে যে কি কি করতে হবে, সবাইকে স্বাধীন ভালোবাসতে হবে নাকি, সবাইকে স্বাধীনতা দিতে হবে। তাহলে চার্চ যা প্রচার করে আর বাস্তবিক অর্থে যা দেখতেছি, দুটার মধ্যে কি মিলছে? হ্যাঁ, না স্যার, পার্থক্য না। আছে। এই জন্য কবি বলতে চাচ্ছেন যে চার্চটাও হচ্ছে ব্ল্যাকেনিং, মানে চার্চটাও এক্ষেত্রে দায়ী। হুম, চার্চটাও এক্ষেত্রে দায়ী, কারণ চার্চ যা প্রচার করে, তাই তো, তা মানাতে পারে না। তাহলে দেখো, দে হাইলাইট দ্য সাফারিং অফ দ্য চিমনি সুইপস অফ ইন চিলড্রেন অ্যান্ড দ্য সোশিয়াল হিপোক্রেসি দ্যাট দ্য স্পিকার অবজার্ভস। দ্য লাইন এভরি ব্ল্যাকেনিং চার্চ অ্যাপালস রেফার্স টু দ্য সুট ফ্রম দ্য চিমনিজ ব্ল্যাকেনিং দ্য চার্চ, মানে চিমনি যেন চার্চকে ব্ল্যাক করে দিচ্ছে, এটা আছে একটা মানে সিম্বল। দ্য ফ্যাক্ট দ্যাট ইভেন দ্য চার্চ, আ সিম্বল অফ মোরালিটি অ্যান্ড হোপ, ইজ কমপ্লিসিট ইন দ্য অপারেশন অফ দ্য পোর। হ্যাঁ, এই চার্চও কি এই দরিদ্রদের অপ্রেসের সাথে জড়িত। দ্য ওয়ার্ড অ্যাপেলস সাজেস্ট আ সেন্স অফ শক অ্যান্ড ডিসমে, মানে হতাশ হওয়া,
as the speaker witnessed the widespread suffering and hypocrisy of the institution that should be helping. যাদের সাহায্য করা উচিত ছিল তারাই বরং কি করছে, তারাই বরং সাফারিং তৈরি করতেছে এই বাচ্চাদের জন্য। অ্যান্ড দ্য হ্যাপলেস সোলজার সাই রানস ইন ব্লাড ডাউন প্যালেস ওয়ালস, এবং অসহায় দেখো এই যে রাজা, এই রাজাদের রাজ্য টিকে আছে কাদের জন্য বলো? মানে কি অনেক বাহিনী সোলজার তারা কি কি করছে, নিজের পরিবার জীবন বিলিয়ে দিয়ে কি কি করে তারা রাজাদের কি কি করে, নিরাপত্তা দিতে গিয়ে তারা মারা যায়। তাতে কি রাজার ছেলে মেয়েদের কোনো কিছু যায় আসে বলো? আসে কিনা? আসে কিছু যে একজন যায় আসে? তারা দেখাচ্ছে ঠিকই বসে বসে মাংস মানে কোরমা খাচ্ছে, তারা ওসব ভাবছে না। এটা হচ্ছে সেটা বলছে, ঠিক আছে। হ্যাঁ, যে বলছে কি দ্য লাইন এখানে কি বলছে, লন্ডন পেইন্টস আ ভিভিড পিকচার, যে দ্য হ্যাপলেস সোলস, হ্যাপলেস মানে অসহায়, রিপ্রেজেন্ট দ্য কমন পিপল হু আর সেন্ট অফ টু ওয়ার অ্যান্ড টু ডাই, হোয়াইল দ্য প্যালেস ওয়ালস সিম্বলাইজ দ্য রুলিং ক্লাস হু বেনিফিট ফ্রম দেয়ার ডেথ। হ্যাঁ, তাই যেন মনে হচ্ছে কি যেন এই রাজার প্রাসাদের ওয়াল দিয়ে যেন রক্ত ঝরছে। এই রক্ত ঝরা মানে কি? রক্ত ঝরা মানে এক একটা সোলজারের মৃত্যু, দুঃখে কষ্ট, এই এগুলো টিকে আছে। তাই বলছে দ্য সাই অ্যান্ড ব্লাড সাজেস্ট আ প্রোফাউন্ড সেন্স অফ লস অ্যান্ড ইনজাস্টিস, with the blood metaphorically staining the palace walls as a reminder of the cost of the ruler's action, যে রুলাররা কি ধরনের অ্যাকশন নিচ্ছে এবং সোলজাররা মৃত্যু দিয়ে তাদেরকে রক্ষা করছে। হ্যাঁ, এটা মেটাফরিক্যালি কিন্তু বোঝানো হয়েছে। কি কথা বুঝতে পেরেছো? অতএব ওভারঅল মিনিং হলো কি, দ্য লাইন ইজ এ ক্রিটিক অফ দ্য সোশিয়েটাল স্ট্রাকচার দ্যাট কজ সাফারিং অ্যান্ড ইনজাস্টিস। It suggests the suffering of the common people is a direct result of the policies and actions of those in power. The poem also critiques the moral corruption of the church and the palace, both of which are portrayed as a complicit in the exploitation and suffering of the lower. তাহলে এখানে চার্চ দায়ী, এখানে রাজা দায়ী, এখানে প্যালেস দায়ী, সবাই দায়ী হচ্ছে কাদের জন্য? এই কমন পিপলদের সাফারিংয়ের জন্য। তাদের জোর করে সোলজারিংয়ে ঢোকানো হয়, তারপর তাদের যুদ্ধে পাঠানো হয়, যুদ্ধে তারা মূল্য না বাঁচত তা না, কিন্তু রাজা ঠিকই তার রাজ্যে এনজয় করে যাচ্ছে। হ্যাঁ, এই এরকম ভাবে চিমনি সুইপারদের কথা বলা হলো, এভাবে সোলজারদের কথা বলা হলো, এভাবে প্রত্যেকটা মানুষের কথা বলা হলো নাকি, ইন এভরি ক্রাই অফ এভরি ম্যান। দেখো প্রত্যেকটা মানুষের কথা বলা হয়েছে। সবাই কি স্বাধীন? সবাই কি ভালো আছে বলো তো? না স্যার, ভালো নেই, সবাই পড়ান। তা এমন কি বলছে, বাট থ্রু দেখো মিডনাইট স্ট্রিট আই হেয়ার, এমন কি মিডনাইট স্ট্রিটে আমি শুনতে পাই, হাউ দ্য ইয়ুথফুল হার্লট কার্টস ব্লাস্ট নিউবর্ন ইনফ্যান্ট টিয়ার্স। হ্যাঁ, যে একটা হার্লট না বুঝো তো? হার্লট বুঝো? যারা হচ্ছে কি বেশ্যা টাইপের মেয়ে, তাই না? হ্যাঁ, তাদেরও কি অবৈধ রিলেশনশিপের কারণে হয়তো তাদের সন্তান হয়ে গেলে সেই সন্তানকে কি তারা ভালোবাসবে বলো? একটা পবিত্র বিয়ের মাধ্যমে যে সন্তান হওয়া আর একটা অবৈধ রিলেশনশিপের মাধ্যমে যে সন্তান হওয়া, বিশেষ করে যদি একজন হার্লট হয়, হ্যাঁ, তাহলে সে কি তার সন্তানকে ভালোবাসবে, নাকি সন্তানের কান্না তার কাছে অভিশাপ হিসেবে আসবে বলো? অভিশাপ হিসেবে আসবে, তাই না? তাই বলছে যখনই আমি দেখি, তাহলে হার্লট স্কার্স ব্লাস্ট দ্য নিউবর্ন ইনফ্যান্টস টিয়ার অ্যান্ড ব্লাইটস উইথ প্লেগ দ্য ম্যারিজ হার্টস। ম্যারিজ হার্টস মানে কি? ম্যারিজ মানে কি? বিবাহিত জীবন বা ফ্যামিলি, সেটাকে প্লেগে ভরিয়ে তোলে। যে মনে করো যে শহরে বা সমাজে প্রচুর পরিমাণে হার্লট আছে, সেখানে কি তাহলে সুখী ফ্যামিলি আছে মনে হয়? না স্যার, খুবই কম নাই। হ্যাঁ, ফ্যামিলির মধ্যে ভালো রিলেশনশিপ নেই বলেই আজ হাজবেন্ডরা হয়তো অন্য মেয়ের কাছে যাচ্ছে, অন্য মেয়ে, তাই তো, হার্লটের কাছে যাচ্ছে, আর হার্লটরা বেড়ে গেছে পরিবারে, সমাজে। অতএব এখানে কি শিশুরা যেমন এফেক্টেড হচ্ছে, তেমনি একটা পরিবারও এফেক্ট হচ্ছে। পরিবারকে হার্স বলা হচ্ছে। হার্স মানে বুঝো? সব জান। তাহলে পরিবারকে বলা হচ্ছে কি, ম্যারিজকে বলা হচ্ছে একটা হার্স। তার মানে একটা বিবাহ কি, একটা বিবাহ বন্ধন, একটা কি বলবো, একটা ফ্যামিলির মৃত্যুর একটা কেন্দ্র হয়ে যাচ্ছে, সেটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে যদি আমরা বলি, একটু দেখি কি বলে। বলছে বাট মোস্ট থ্রু মিডনাইট স্ট্রিটস আই হেয়ার হাউ দ্য ইউথফুল হার্লটস কার্ডস ব্লাস্ট করে, হ্যাঁ, BLA
STS, নিউ বর্ন ইনফ্যান্টস টিয়ার, মানে ছোট শিশু চোখ কান্না করছে, সে কান্নাকেও সে গুরুত্ব দিচ্ছে না, এটাকে বোঝেন? হ্যাঁ বুঝছি, শেষ করে দিচ্ছি। তারপর দেখেন কি বলছে, যে দ্য ফ্রেজ, এটা দিয়ে বোঝাচ্ছে, ইট হাইলাইটস দ্য করাপ্টিং ইনফ্লুয়েন্স অফ সোসাইটি, সোসাইটাল স্ট্রাকচার অন দ্য মোস্ট ভার্নারেবল ইনোসেন্ট মেম্বার অফ সোসাইটি, না ইউথফুল, ইউথরা, প্রস্টিটিউট যারা, হ্যাঁ, হাইলাইট দ্য পারভাসিভ নেচার অফ সোশ্যাল প্রবলেমস দ্যাট ক্যান অ্যাফেক্ট ইভেন দ্য ইয়াং। হ্যাঁ, ব্লাস্ট মানে কি, দিস ভিভিড ইমেজ ইলাস্ট্রেট হাউ দ্য মোস্ট ইনোসেন্ট অ্যান্ড ভালনারেবল আর অ্যাফেক্টেড বাই দ্য সোশিয়েটাল প্রবলেম। হ্যাঁ, যেটা ছোট শিশু, সে হয়তো এর জন্য দায়ী না, কিন্তু তাকে ভুগতে হচ্ছে। দ্য ইনফ্যান্ট টিয়ার্স রিপ্রেজেন্ট ইনোসেন্স অ্যান্ড সাফারিং হুইচ আর ব্লাস্ট অ্যান্ড ডেস্ট্রয়েড বাই দ্য হার্লটস প্লাইট, মানে যার দুঃখ কষ্ট কেউ খেয়ালই করছে না। অতএব দিস লাইন ফ্রম ব্লেকস পোয়েম এক্সপোজেস দ্য হার্শ রিয়েলিটি অফ পভার্টি, প্রস্টিটিউশন অ্যান্ড সোশ্যাল ইনজাস্টিস within the city, showing how these problems negatively impact even the most vulnerable individuals, the infant or children, এদেরকেও কিভাবে প্রভাবিত করে। কি কথা বুঝতে পেরেছ? এবং বিবাহের ব্যাপারটা দেখো, অ্যান্ড ব্লাইটস, এবং দেখো ব্লাইটস অ্যান্ড সিগনিফাইজ দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড করাপশন অফ ম্যারিজ বাই দ্য সোশিয়েটাল ইলস অ্যান্ড সাফারিং ডিসক্রাইব থ্রু দ্য পোয়েম। দ্য ফ্রেজ ম্যারিজ হাস ইজ আ সেমিকোলন, দেখো অক্সিমরন, সেমি অক্সিমরন, জাস্টাপোজিট ইত্যাদি, এটা দিয়ে কি বলছে এখানে দেখো, ইনিসেন্স, হ্যাঁ, বলছে দ্য লাইন অ্যাজ আ হোল সাজেস্ট দ্য লাইফ ইলস দ্যাট দ্য ইলস অফ সোসাইটি আর নট অনলি ইম্প্যাক্টিং ইন্ডিভিজুয়ালস বাট অলসো আন্ডারমাইনিং দ্য ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন অফ সোসাইটি লাইক ম্যারিজ। তাহলে বিবাহের মতো একটা ইনস্টিটিউশন, সেটাকেও নষ্ট করে ফেলতেছে। হুইচ শুড বি আ সোর্স অফ স্ট্রেংথ অ্যান্ড সাপোর্ট, যে ফ্যামিলি হওয়ার কথা ছিল সাপোর্ট এবং স্ট্রেংথের সোর্স, কিন্তু এটাই হয়ে গেছে করাপ্টিং। হ্যাঁ, ইট ইজ আ ক্রিটিক অফ হাউ দ্য করাপ্টিং ইনফ্লুয়েন্স অফ দ্য সিটি আর টার্নিং আ স্যাক্রেড ইনস্টিটিউশন ইন সামথিং দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেথ অ্যান্ড ডিকে। অনেকে সুইসাইড করে, অনেকে মারা যায়, তাই না, এই ফ্যামিলিয়াল এই সকল ঝামেলার কারণে। ব্লেক থ্রু দিস লাইন এক্সপ্রেসেস হিজ কনসার্ন দ্যাট দ্য সোশিয়েটাল প্রবলেমস হি সিজ ইন লন্ডন আর নট অনলি অ্যাফেক্টিং ইন্ডিভিজুয়ালস বাট অলসো দ্য ফেব্রিক অফ সোসাইটি ইটসেলফ, আলটিমেটলি লিডিং টু দ্য করাপশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ইনস্টিটিউশন লাইক ম্যারিজের মতো ইনস্টিটিউশনকে নষ্ট করে ফেলতেছে। তাহলে কি এটা কি খুব, এর টোনটা কেমন, হ্যাপি অর স্যাড? স্যাড আর মেলানকলি। হ্যাঁ স্যাড, তাই তো। তাহলে সামারিটা তোমরা একটু অ্যাটিটিউডটা পড়ো তো, অ্যানালাইজ দ্য পয়েন্টস পজিশন অ্যাটিটিউড ইন দিস পয়েম, এটা এসেছে যেহেতু, এটা কি ধরনের অ্যাটিটিউড বলো একটু, রাগ না, বলো একটা সাবজেক্টিভ অ্যাটিটিউড না, এটা পজিশন হচ্ছে সাবজেক্টিভ, অ্যাটিটিউড হচ্ছে কেমন, রাগ, বিদ্বেষ, একটু ঘৃণা মানুষের এই সামাজিক যে সিস্টেম তার প্রতি, তাই না, এরকম ব্যাপার। পড়ো Yes. দেখি এটা।
করছি স্যার। সবাই পড়ছো? জি স্যার। থিম দেখো কি বলছে, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য মোরাল ডিকে অফ সোসাইটি। হ্যাঁ, মোরাল ডিকে। হোয়াট পিকচার, করাপ্টিবল পিকচার, হ্যাঁ, সোশ্যাল ইভিলস আর ক্রিটিসাইজ ইন দ্য পোয়েম। কী কী ইভিল, হ্যাঁ, কী কী বিষয় আলোচনা করা হয়েছে সেগুলো। তো এই হলো আমরা আজকে তিনটা মতো পড়লাম। আমাদের কাজ হবে এগুলোকে ভালো করে একটু পড়ে ফেলা। আগামী দিন আরও 3-4টা আমরা একটু পড়বো, মোটামুটি বাইরের কবিতার মধ্যে কিছু। কি বুঝতে পেরেছো সবাই কবিতাগুলো? জি স্যার। আচ্ছা, আমরা আরও 2-4টা পড়ার পর আরও কিছু তোমাদের দাগিয়ে দেবো, তোমরা সেগুলো একটু বাসায় সুন্দর করে পড়ে ফেলবা। আর বারবারই বলছি যে নিজে পড়ার চেষ্টা করতে হবে, কারণ যদি কমন না আসে তুমি নিজে বুঝতে পারছো কি না সেই সেন্সটা কিন্তু ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এই জন্য আরও যে সকল কবিতাগুলো তোমাদের বইয়ে আছে একটু 2-1টা করে রিডিং দিয়ে নিবা, ঠিক আছে? 2-1টা করে রিডিং দিবা। জি স্যার। আমি আরও কিছু একটু দাগিয়ে টাগিয়ে দিব, তোমরা ওগুলো একটু পড়ে নিবা, যাতে অন্তত এই ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। তবে স্যার। কমন পাইলেও সমস্যাটা না, কমন পাইলেও লিখতে যদি না পারো তাহলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, ভালো করে লিখতে পারতে হবে। হ্যাঁ বলো। জি। স্যার আমাদের কোর্সের তো কোনো প্রশ্ন এখনো দেন নাই না? কোর্স প্রোজ, প্রোজ। শুধু, হ্যাঁ শুধু মানে সামারি বা টেক্সট পড়া হয়েছে কিন্তু কোনো আমি প্রশ্ন ধারাবাহিকভাবে এখনো দিচ্ছি, দেওয়া হয়নি। ধারাবাহিকভাবে দিচ্ছি। হ্যাঁ, ধারাবাহিক দিচ্ছি, সমস্যা নেই, টেনশন নিও না, পেয়ে যাবা। এখন কি পড়া দিচ্ছি আমি? পয়েমের, তাই না? হ্যাঁ। জি। হ্যাঁ, অলরেডি প্রোজের দেওয়া শুরু করছি হয়তো। প্রোজের আমি তো দিয়েছি, মানে ফ্রান্সিস বেকন দেই নাই, আমি তো দেওয়া শুরু করছি ওটার। নাকি তো তোমাদের এখানে শেয়ার করা হয়নি এখনো? আমি দেখি, দাঁড়াও, শেয়ার তো করে দেওয়ার কথা। একটা দিছিলেন সম্ভবত স্যার, তারপর আর দেওয়া হয়নি। কোনটা দিয়েছি? বললাম স্যার শুধু। এই যে ফ্রান্সিস বেকনেরটা আমি দিয়েছি। হ্যাঁ, এই যেখানে ওদের ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছে, ধারাবাহিকভাবে পড়তে থাকো। হ্যাঁ। কি পড়াশোনা হচ্ছে তো, নাকি অবস্থা বলো সবার? জি স্যার। পড়াশোনা করতে হবে কিন্তু। চেষ্টা করতেছি। চেষ্টা করলে হবে না এসব, জি। মানে রাজনৈতিক কথাবার্তা দিয়ে হবে না। রেজাল্ট পাওয়ার পর বুঝবা যে স্যার আসলেই ভালো পড়াশোনা করতে হতো। হুম, একই পরীক্ষা একই প্রশ্ন, কেউ ভালো করতেছে আবার কেউ সবগুলো ফেল করতেছে। কারণটা কি? এটা কি প্রশ্নের দোষ, জাতি বিশ্লের দোষ, টিচারের দোষ, ক্লাসরুমের দোষ, বইয়ের দোষ? হ্যাঁ, কার দোষ? নিজের দোষ। হ্যাঁ, একজন যদি 3+ পয়েন্ট পায়, তাহলে তুমি কেন পাবা না? তাহলে সে পাইলে তুমি পাইলে না, সে তো তোমার দোষ। তুমি এখন জাতি বিশ্লের দোষ দিবা, টিচারের দোষ দিবা, ওসব বলে লাভ আছে নাকি? তুমি পারোনি তাই তুমি পারোনি, অন্যের দোষ দিয়ে কোনো লাভ নেই। এই যে কয়জন ক্লাস করছে বলো, আমি তো তোমাদের ব্যাচটাকে নিয়ন্ত্রণই করতে পারলাম না। অথচ কালকে একজন ছেলে বলতেছে স্যার আমার খুব ভালো পরীক্ষা ছিল। আমি বলছি, তুমি কোনোদিন পরীক্ষা দিয়েছিলা? এই সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিল, বলছে না স্যার দেই নাই। আমি বলছি, তুমি কেমন করে বুঝলো তুমি ভালো পরীক্ষা দিয়েছো? বলো। তোমাদের ক্লাস করছে কয়জন আজকে বলো, দেখো তো কয়জন ক্লাস করতেছে? মাত্র 10 জন। 10 জন। কই সে তোমাদের 20-25 জন? তাহলে তোমরা যে বলতেছো স্যার ব্যাচটা কন্টিনিউ করেন, এই ব্যাচকে কন্টিনিউ করা যায়? এত কম স্টুডেন্ট নিয়ে আমি অন্তত যখন আমার প্রথম যখন ব্যাচটা ছিল সেখানেও 50 জন ছিল মাত্র, তাও কোনোদিন আমি 30-এর নিচে স্টুডেন্ট পাইনি, 30-35-এর নিচে। ঠিক আছে? আর বাদ দিলে পরে তোমরা এখন জানাবা স্যার আমাদের, আমরা কেন ওদের জন্য ভুগবো? তাহলে তুমি সেই কয়জন ভাই যে তোমরা রেগুলার, তোমরা ভুগবা অন্যদের জন্য ইরেগুলার? তাহলে ইরেগুলার বাদ দিতে থাকি, বাদ দিলে ব্যাচটা থাকবে? এই ব্যাচটা চলতো? বলো। না স্যার। তো সমস্যা নেই, আর 1-2টা ক্লাস আছে হয়তো, তারপর থেকে তোমাদের আর ডিস্টার্ব করবো না বললাম তো। তোমাদের আর ডিস্টার্ব করবো না, কারণ অনেক ডিস্টার্ব করেছি। সকালে ঘুম থেকে উঠিয়েছি, তোমরা জানো যে সকাল 7:30 থেকে ক্লাস হয়, এটা তোমরা জেনেই ভর্তি হয়েছে নাকি? আমি বলেছিলাম যে রাতে ক্লাস নিব, দিয়ে হঠাৎ করে তোমাদের আমি সকালে নেওয়া শুরু করছি ক্লাস। হ্যাঁ। না স্যার, সব তো বলে দেওয়াই হয়েছিল। তাহলে তোমরা ভর্তি হয়েছো। হ্যাঁ, এই জন্য তোমাদের উপর বললাম যে আমি একটা এক্সাম প্রিপারেশন ব্যাচ শুরু করবো ভেবেছিলাম 1 জুন থেকে, কিন্তু রেগুলার ছেলে মেয়েদেরই অবস্থা যা খারাপ, তাতে ওই নতুন করে ভর্তি করে নিয়ে এসে জ্বালা তৈরি করার কোনো দরকার নেই, ওই জন্য বাদ দিলাম।
ঠিক আছে? হ্যাঁ, ওকে, স্যার, বলো। ইংলিশ রিডিং স্কিলসের এই পার্টস এর কোশ্চেন গুলোকে মুখস্থের মতো পড়বো নাকি বারবার পড়বো আর প্র্যাকটিস করব? আমি তো বারবারই একই কথা বলতেছি যে কমন পাওয়া যাবে। না স্যার, বারবার শুধু করতে হবে। হ্যাঁ, আর কমন পাইলেও তোমার কি প্রশ্নগুলো কমন দিচ্ছে বলো তো? 50-50 হয়তো কমন দিচ্ছে। না স্যার, তাহলে বারবার পড়ে হ্যাঁ, প্র্যাকটিস বারবার করতে পড়তে হবে। হবে এবং কিভাবে লিখতে হবে সেই ধারণাটা নিতে হবে বারবার। এখানে রিডিং স্কিলসে কেন দেখাচ্ছে 3.30 পেয়েছে, অথচ রিডিং স্কিলসে পেয়েছে সি। কেন এত ভালো স্টুডেন্টও রিডিং স্কিলসে খারাপ করছে কেন? কারণ ফ্রি হ্যান্ড রাইটিং, নিজের মতো লিখতে পারা। হয়তো সেও মুখস্থ করেছিল কিন্তু কমন পায়নি, যা পাইছে আবল তাবল লিখে ফেলছে। ওই জন্য এটাতে সেট কোশ্চেন মুখস্থ করে নিজেকে ধোকা দেওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, তুমি কমন পাইতেও পারো আবার নাও পাইতে পারো, কিন্তু আলটিমেটলি তোমাকে কি করতে হবে? তোমার যে বই আছে সেই বই থেকে বারবার প্র্যাকটিস করতে হবে। শুধু আমি যে কবিতা পড়াচ্ছি সেগুলো না, এমনকি অন্যান্য কবিতা ধরেও প্র্যাকটিস করে বুঝতে হবে যে আমি কবিতা বুঝতে পারছি কিনা। আমি যেগুলো পড়াই দিই সেগুলো তো তুমি তো বুঝবাই নাকি? এগুলো তো বুঝবাই, কিন্তু তুমি নিজে কিছু জি বুঝতে স্যার। পারতেছো না যদি কমন না চলে আসে, মানে কমন যদি না আসে, তাই তো? যদি আনকমন এসে যায় তখন তুমি কি করবা? সেগুলোর জন্য অন্যান্য যে কবিতাগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবে বাড়িতে। এই জায়গাতে সবাই আমরা দুর্বল, টিচাররাও দুর্বল যে আমরা কি পড়াবো আসলে। এখানে পড়ানোর থেকে তোমার নিজে পড়াটা বেশি করতে হবে। কারণ তোমার যদি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না থাকে, তুমি যদি নিজে থেকে কিছু লিখতে না পারো, ওই প্রোজের বা পোয়েট্রির মতো যেমন কোশ্চেন আনসার দিয়েছি ওইভাবে করে কি দেওয়া সম্ভব এখানে? বলো। না স্যার। হ্যাঁ, ওখানে দেখো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে তাও বলে দেওয়া হয়েছে যে কোন কোন পোয়েট্রি তুমি কোন পার্টের জন্য পড়বা, কিন্তু এখানে আমি কোনটার জন্য কি বলবো? ওই জন্য আমি তো যেগুলো পড়াচ্ছি সেগুলো তো পড়বাই, সাথে সাথে অন্যান্য যে কবিতাগুলো আছে তোমার কাছে মনে হবে যে আমরা একটু পড়ে নেওয়া দরকার, একটু দয়া করে পড়ে নিও। হ্যাঁ, তারপরে একদিন আমি কিছু জি স্যার। কবিতা দাগাই দিব, ওই কবিতার ভিতরে তোমরা বাড়িতে পড়বা কবিতাগুলো। কবিতা পড়ার পর তোমরা কি বুঝেছো সেটা আমি জানবো যে তোমরা আসলেই সঠিকভাবে বুঝতে পারছো কিনা। কারণ এখানে 50 মার্ক, কম না কিন্তু 50 মার্ক। হ্যাঁ, এই জন্য বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া উচিত। এই জায়গাতে খারাপ করা মানেই তুমি আলটিমেটলি পার্টস ডি পাবা বা সি পাবা, যত ভালোই করতে যাও। এইখানে তোমাকে একদম ধরে ফেলবে, মারে ফেলবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আজ এই পর্যন্তই। সবার সাথে আবার তাহলে আগামী ক্লাসে কথা হবে। তাহলে আগামীকাল কি বার? শুক্রবার তো? হ্যাঁ, তোমাদের কালকে জি স্যার। ক্লাস নিব না, শনিবার নিব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।